রাত্রিবেলা ঘুমোবার সময় অনেকে নাক ডাকেন। এয়ারওয়ে মানে নাক থেকে লাংস অব্দি এয়ারওয়েতে কোথাও ব্লকেজ হয়ে আছে। ডাস্ট মাইটটা কি? ডাস্ট মাইট হচ্ছে আপনার 3-4 ধরনের ডাস্ট মাইট আছে, যার থেকে ম্যাক্সিমাম পেশেন্ট অ্যালার্জি। খুব চিল্ড কোনো জিনিস খান, অবভিয়াসলি সেই টেম্পারেচারের আদান প্রদানটা খুব বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে উইল হ্যাভ দি প্রবলেম। আপনি যদি আইসক্রিমও খান তাহলে খুব চিল্ড না খেয়ে একটু আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে তারপরে কিছু ফুলের গন্ধ বা ধরুন ডাস্ট, এইগুলো থেকে দেখেছি অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। আমাদের শ্বাসকষ্ট যেটা হয় অ্যালার্জিটা কিন্তু ইনহেলেন্ট অ্যালার্জেন ঢুকে নাক দিয়ে ঢুকে লাংসে যায়, তারপরে সেটা লাংসের রিয়াকশন হয়, শ্বাসকষ্ট হয়। অনেক সময় ধোঁয়া থেকে অ্যালার্জি হয় না, ধোঁয়া থেকে ইরিটেন্ট হয়। কেউ ইরিটেশন আছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ওই ধোঁয়াটাকে হাঁটিয়ে দিন, ইউল বি অল রাইট। আমাদের নোজটা হচ্ছে শ্বাস নেওয়ার জন্য, নোজের কতগুলো ফাংশন আছে। মুখ দিয়ে শ্বাস নিলে গলা শুকিয়ে যায়, নোজ দিয়ে শ্বাস নিলে শুকায় না। কেন? টনসিল কেন হয়? টনসিল হওয়ার পেছনে একটা ওয়ান অফ দ্য মেজর কজ ইজ অ্যালার্জি। যাদের একটু ওয়েট বেশি তারা একটু বেশি নাক ডাকে, স্নোরিং করে, তো সেই ক্ষেত্রে ওয়েটটা কমে গেলে স্নোরিং অনেকের কমে যায়। এয়ারবাড ইজ নট অ্যাট অল গুড, বিকজ এয়ারবাডে অনেক রকম প্রবলেম। এয়ারবাড মিনস আমাদের একটা অভ্যাস আছে যে যত জোর করে বাডটা ঢোকাবো তত নয়েজটা বেশি কনসেলেশন হবে, তত আমি বেটার শুনতে পাবো। নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ স্বাস্থ্যকতা এপিসোডে আজকে আমাদের সাথে আছেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর অমিতাভ রায়। ইএনটি, নাক, কান, গলা, এই তিনটে আমাদের শরীরে একটা বিশেষ অঙ্গ। এই তিনটে বিশেষ আমাদের যে অঙ্গ, নাক, কান, গলা, এখানে অনেক কিছু তথ্য আমাদের জানা, আবার অনেক কিছু তথ্য আমরা জানি না। তো সেই আমরা যে জিনিসগুলো জানি না, সেই জিনিসগুলো আমাদের কাছে তুলে ধরবেন ডক্টর অমিতাভ রায়। নমস্কার স্যার, আজকে অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের চ্যানেলে আসার জন্য। তো স্যার, আমার ফার্স্ট আপনার কাছে জিজ্ঞাসা আছে যে আমাদের যে খুব বারে বারে ঠান্ডা লেগে যায়, যখনই আমাদের সিজন চেঞ্জ হয় তো দেখি আমাদের ঠান্ডা লেগে যায়, তো এটা কেন হয়? প্রথমে আমি যেই জিনিসটাতে আসবো, দ্যাট কান, নাক, গলা, এই তিনটে জিনিস আমাদের শরীরের খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা কান দিয়ে শুনি, তারপরে কোনো অ্যাক্ট করি, তারপরে কোনো রিয়াকশন দিই। নোজ দিয়ে আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে যেটা জরুরি, দ্যাট ইজ এয়ার, বাতাস। সে নোজ দিয়ে আমরা শ্বাস নিই, অ্যান্ড অবভিয়াসলি গলা, ওরাল ক্যাভিটি, মুখ দিয়ে আমরা কথা বলি। সো এই এয়ার, নোজ অ্যান্ড থ্রোট, এই তিনটে কিন্তু একটার সাথে একটা রিলেটেড ইন্টারনালি অলসো। ওকে, যেমন ধরুন এখানে একটা পেন আছে, আমি যদি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দিস, আপনি বলবেন এটা পেন, কিন্তু সেই পেনের একটা ঢাকনা আছে, এই পেনের রিফিল আছে, এর মধ্যে কালি আছে, তার মধ্যে একটা ছোট নব আছে, যেই নবটা অনেক সময় রোটেট হয় বল পেনে। এখানে যেমন নিপ পেন, এটা যেটা দেখলাম নিপ পেনে, যেমনি কালি ঝরে, এবং যেটাকে আমরা ফাউন্টেন বলেছিলাম। ঠিক সেরকম কান, নাক, গলা যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, কান ধরে, এবং কানের আমরা বাইরে থেকে খালি কি দেখতে পাই, একটা কানের পাতা আছে আর একটা ফুটো আছে, কিন্তু এর ভেতরে কানের পর্দা আছে। সেই পর্দার পেছনে তিনটে ছোট ছোট হাড্ডি থাকে, তারপর একটা স্পেস থাকে, তারপর একটা গোল শামুকের মতো যন্ত্র থাকে, তাকে ককলিয়া বলে, যেখানে সাউন্ড এনার্জি থেকে ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়, অ্যাকশন পটেন্সিয়াল। আচ্ছা, তারপরে সেইটা নার্ভের থ্রু চলে যায় ব্রেনে, তারপরে আমরা শুনতে পাই। আবার ওর সাথে একটা টিউব থাকে যেটা নাকের পেছনে ওপেন হয়, আবার নাক থেকে ডাইরেক্ট যে শ্বাসটা নিচ্ছি সেটা গলার মধ্যে দিয়ে লাংসে যায়। সো আপনারা এটা বুঝতে পারলেন যে নাক, কান, গলা তিনটে খুবই ইম্পর্টেন্ট পার্ট, রিলেটেড। মানে ইটস লাইক এ পেন, লাইক একটা ঢাকনা, রিফিল অ্যান্ড নিপ, মানে আমাদের শরীরের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এক্স্যাক্টলি, ইটস এ কমপ্লেক্স। কান, নাক, গলা বলতে পারেন একটা কমপ্লেক্স, এটা তিনটে জিনিস আছে রিলেটেড। এরপরে ঠান্ডা লাগলে ধরে রাখুন শীতকাল আসছে, সো এটা একটা সিজন চেঞ্জের ব্যাপার থাকে। এই সিজন চেঞ্জের সময় আমরা অনেক সময় দেখে থাকি যে কিছু না কিছু কারো ঠান্ডা লাগে, কিছু প্রবলেমেটিক হয়,
সবথেকে প্রথমে যে প্রবলেমটা হয় আমরা যেটা বাড়িতে ফেস করি, এসি চালাবো কি চালাবো, রাইট? ঠিক ঠিক ফ্যানটা চালাবো চালাবো কি চারে চালাবো? দেবো। আমি যদি বলি ফ্যানটা চারে থাকবে, আমার ওয়াইফ বলবে দুই, আমার বাচ্চা বলবে একে। এবং প্রত্যেকদিন আমার বাড়িতে ওই ঝামেলাটা হয়, সবার বাড়িতে হয়। ওকে, সো এইখানে প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করি, দেখবেন যখন আমি শুতে যাচ্ছেন বা সকাল সকাল উঠছেন, আপনার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট থিং। অনেকের সাথে সাথে কি হয়, নাকের সাথে সাথে কানটাও বন্ধ হয়ে কানটা যায়। একটা কানটা কেন বন্ধ? এরকম হ্যাঁ। কিছু আওয়াজ হয়। কানটা কেন বন্ধ হয়? কারণ নাক ও কানের মধ্যে যে টিউবটা থাকে, ওটা সর্দির কারণে বন্ধ হয়ে যায়, যেটাকে বলে আমরা ইস্টোসেন্টিক। ওকে। অনেকে দেখবেন সকালবেলা উঠে গলা দিয়ে আওয়াজ বেরোয় না ঠিকঠাক, গলাটা ধরে থাকে। কেন হয়? তার কারণটা হচ্ছে, যাদের অ্যালার্জি আর সাইনাসের সমস্যা থাকে, এই সিজন চেঞ্জের টাইমে যেটা একটু বেড়ে যায় অনেক সময়, কন্টিনিউয়াসলি ঘুমানোর সময় পোস্টেরিয়র নাসাল ড্রিপ হয়, নাকের পেছন দিক থেকে গলাতে ড্রিপিং হতে থাকে। সো ওই জন্য গলাটা ধরে যায় রাত্রেবেলা। অনেকের দেখবেন আবার রাত্রেবেলা নাক ডাকা খুব বেড়ে যায় এই টাইমে। যদিও নাক ডাকার ব্লকেজটা অন্য জায়গাতে হয়, গলার পেছনে হয়, বাট তাও যদি নাকটা বন্ধ থাকে, হাওয়াটা কম যায়, তো স্নোরিং কিন্তু বেশি হয় তাতে। অনেকে দেখবেন মুখ খুলে ঘুমোয়, মুখ খুলে। হ্যাঁ, অনেকে দেখবেন রাত্রেবেলা মুখ খুলে ঘুমোয়। সো এই যে ঠান্ডা লাগা ব্যাপারটা, এটা যদি কারোর অ্যালার্জির সমস্যা থাকে, তাদের কিন্তু এই সময়টাতে খুব বেড়ে যায়, এবং কান, নাক, গলা তিনটে জিনিসেই প্রবলেম ক্রিয়েট হয়। আচ্ছা, অনেক সময় কি এই যে ধরুন এখন শীত আসছে, তো কিছু ফুলের গন্ধ বা ধরুন ডাস্ট, এইগুলো থেকে দেখেছি অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। তো এগুলো মানে এটার জন্য আমাদের কি করা উচিত বা কি ধরনের প্রিকশন আমাদের নেওয়া উচিত, সো দ্যাট এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি? ভেরি গুড কোশ্চেন। আমাদের শ্বাসকষ্ট যেটা হয় অ্যালার্জিটা কিন্তু অ্যালার্জেন কিন্তু ইনহেলেন্ট অ্যালার্জেন ঢুকে নাক দিয়ে ঢুকে লাংসে যায়, তারপরে সেটা লাংসের রিয়াকশন হয়, শ্বাসকষ্ট হয় অনেক সময়। তো যখন ওটা নাক দিয়ে ঢোকে, বা তখন নাকের মধ্যেও কিন্তু একটা রিয়াকশন করে, হ্যাঁ, তারপরে সেটা লাংসে যায়, লাংসে গিয়ে রিয়াকশন করে, অ্যাস্থমা টেন্ডেন্সিটাকে বাড়িয়ে দেয়, এই ধরনের বাড়িয়ে দেয়। তো যেটা আপনি বললেন যে ফুলের ব্যাপার, সেটাকে অনেক সময় পোলেন, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি পোলেন। দেখুন, অ্যালার্জি সাবস্টেন্স কিন্তু হ্যাজ টু বি প্রোটিন। যদি আপনার অ্যালার্জি রিয়াকশন হতে হয়, ইট হ্যাজ টু বি প্রোটিন। কোনো প্রোটিনের থেকেই আপনার অ্যালার্জি রিয়াকশন হবে। যদি আপনার এরকম হয়, যেমন পোলেন ইজ এ প্রোটিন। ডাস্ট থেকে প্রবলেম হয়, ডাস্ট মাইট থেকে প্রবলেম হয়। ডাস্ট মাইট হচ্ছে কি? ডাস্ট মাইট অবভিয়াস, তার মধ্যে প্রোটিন আছে। মানে ডাস্ট মাইটটা কি? ডাস্ট মাইট হচ্ছে আপনার ছোট ছোট কীটাণু বলতে পারেন। আচ্ছা, যেগুলো ডাস্ট মাইট বলি, সমস্ত জায়গাতে থাকে। আপনার বালিশে থাকে, হ্যাঁ, আপনার ওয়ার্ডে থাকে, আপনার ইয়েতে থাকে। ডাস্ট মাইট থেকে প্রবলেম হয়। 3-4 ধরনের ডাস্ট মাইট আছে, যার থেকে ম্যাক্সিমাম পেশেন্ট অ্যালার্জি হয়। আরেকটা জিনিস আছে যেটা বলে ইরিটেন্ট হচ্ছে যেমন ধোঁয়া থেকে অ্যালার্জি হয় না, ধোঁয়া থেকে ইরিটেন্ট হয়। কেউ ইরিটেশন আছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ওই ধোঁয়াটাকে হাঁটিয়ে দিন, ইউ উইল বি অলরাইট। হ্যাঁ, ওকে। সো তেমনি পোলেন হচ্ছে একটা প্রোটিন সাবস্টেন্স। সেই প্রোটিন সাবস্টেন্স আপনার বডিতে গেলে, আপনার কিছু জেনেটিক ডিফল্টের কারণে ওইটা অ্যালার্জি রিয়াকশন ডেভেলপ করছে। এগুলো কি কিওর করা যায়? মানে ধরুন আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো আমি কি কোনোভাবে এটাকে কোনো ওষুধ খেয়ে বা কোনো কিছু করে এটা কি অ্যাভয়েড করতে পারি? দেখুন, অ্যালার্জি ইজ সামথিং জেনেটিক। ওকে, জেনেটিক মানে এই নয় যে হেরিডিটারি। আপনার নিজের মধ্যেও কিছু প্রবলেম থাকতে পারে, আবার হেরিডিটারিও হতে পারে, দুটোই। সো অ্যালার্জিক ইজ এ হাইপার রিয়াকশন। যেমন ধরে থাকুন, আমাদের নাকের মধ্যে যদি একটা কোনো ফরেন বডি ঢোকে, তাহলে একটা প্রোটেক্টিভ মেকানিজম যায়, যেটা ব্রেনকে সিগন্যাল পাঠায়, আমরা জোর করে হাঁচি যাতে ফরেন বডিটা বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে অ্যালার্জিটা কি হচ্ছে, যে একটা ছোট্ট ধূলিকণা ঢুকলেও, বা ছোট্ট একটা ডাস্ট মাইটের কিছু অংশ ঢুকলেও, বা একটা ছোট্ট পলিনের কিছু অংশ ঢুকলেও, আপনার ব্রেন ভাবছে যে একটা বড় সড়ো ফরেন বডি ঢুকে গেছে। ফল্টি জেনেটিক প্রবলেম। তখন আপনার জোর করে হাঁচি শুরু হচ্ছে, নাক থেকে জল বেরোচ্ছে, যাতে আপনার ওই জিনিসটা আনকমফোর্টেবল ফিল, শ্বাসকষ্ট, এগুলো। রাইট। সো অ্যালার্জিক হচ্ছে যেটা আমরা বলি হাইপার সেন্সিটিভিটি, হাইপার অ্যাকশন। এরপরে
হাইপার অ্যাকশনকে, এই হাইপার অ্যাকশনকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে ফার্স্ট থিং আপনি অ্যালার্জেনটাকে হাটিয়ে দিন। সেই ক্ষেত্রে কিছু টেস্ট আছে যেই ক্ষেত্রে বোঝা যায় যে কী জন্য অ্যালার্জিটা হচ্ছে। সেই অ্যালার্জেনটাকে যদি আপনি হাটিয়ে, অনেকে দেখবেন পিজন ফেদার থেকে থাকে অ্যালার্জি, অনেকে দেখবেন মুরগির ফেদার থেকে থাকে অ্যালার্জি, খাবার থেকে অ্যালার্জি হয়, সেই খাওয়াগুলো হাঁটালে, বা ধরে থাকুন অনেক গ্রেন ড্রাস্ট থেকে অ্যালার্জি হয়। তারপরে ডগ ড্যান্ডার, যেটা আমরা বলি কুকুর বেড়াল যা দেওয়া আছে পেটস থেকে অ্যালার্জি, তাহলে সিম্পল কথা মানে সেখান থেকে তাকে দূরে থাকতে আগে আইডেন্টিফাই করে নিতে হবে, আইডেন্টিফিকেশন করে নিতে পারলে যে, জিনিসটা খুব বেটার, সেই হিসেবে প্রিকশনটা নেওয়া ইয়েস যেতে পারে। প্রিকশনস ডেফিনেটলি। এছাড়া আপনি যদি ডাক্তারবাবুর কাছে যান, কিছু অ্যালার্জিক অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট আছে যেটা দিয়ে ওই হাইপার রিয়াকশন যেটা, এটাকে কন্ট্রোল করা যায়। বাট এনিওয়েজ দ্যাট অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট অল আর লাইক, যেমনি আপনার জ্বর হলে আমরা প্যারাসিটামল, ইটস লাইক দ্যাট অনলি। যেখানে কিছু স্প্রে আছে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, নাকে স্প্রে, তাতেও অনেকটা ঠিক হয়, এবং ঠিক হয় মিনস অনেকটা আপনার যে সিমটমস আছে সেই সিমটমসটা কন্ট্রোল হয়। সো বেস্ট থিং হচ্ছে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, অবভিয়াসলি দ্যাট ইজ দ্য বেটার। এরপরে অ্যালার্জি থেকে কি হয়, আমাদের শরীরে অনেকগুলো স্কালের এখানে সাইনাসেস থাকে। সাইনাসের কাজটা কি, যে আমাদের মুখটাকে একটা শেপ দেওয়া, একটা এমটি স্পেস স্কালের মধ্যে, অ্যান্ড স্কালের ওয়েটটাকে না কমায়। আচ্ছা, যদি সাইনাসের স্কালের ওয়েটটাকে না কমাতো, আমরা কোনদিন সুইম করতে পারতাম, বিকজ আমাদের ব্রেন অনেক ভারী। হ্যাঁ, সো এটা হচ্ছে সাইনাসের মেন কাজ। তো এই সাইনাস থেকে অনবরত কিছু সিক্রেশন বেরোতে থাকে। অ্যালার্জির কারণে কি হয়, ওই ওপেনিংগুলো ব্লকড হয়ে যায়, তখন সিক্রেশনগুলো জমতে থাকে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড কালচার মিডিয়া অফ দি ব্যাকটেরিয়া। সেটাই পরে সাইনোসাইটিস রূপে দেখা যায়, এবং এই সাইনোসাইটিস থেকে বিভিন্ন কমপ্লেন, বিভিন্ন অনেক কিছু কমপ্লিকেশনস হতে পারে। আমি একটা ভেরি সিম্পল থিং আই উড লাইক টু টেল। সো আমাদের প্রাইমারি স্কুলে কতগুলো বাচ্চা ছিল যারা রেগুলার ক্লাসে ঘুমতো, পড়াশোনার দিকে মন দিতে পারতো না, টিচাররা রেগুলার পানিশমেন্ট দিতেন, অনেককে কান ধরে দাঁড় করিয়ে দিত, যেটা বাচ্চা হয় অনেক হয়েছে। সো আমি ভাবতাম যে ওই বাচ্চাটা, তখন আমি ছোট ছিলাম, তো রেগুলারলি পানিশ করতো, তাও কেন ঘুমাই রোগ। টুডে I can give you that answer. The answer is that maybe that kid had allergy and sinus problem from childhood. ওই জন্য নাকের পেছনে একটা গ্রোথ থাকে, ওটাকে অ্যাডিনয়েড বলে, টনসিলার টিস্যু, নর্মাল টনসিলার টিস্যু। অনেক ক্ষেত্রে সেই অ্যাডিনয়েডটা আজকাল অ্যালার্জেনের পরিমাণ অনেক বেড়ে যাওয়ায়, পলিউশনের প্রবলেম হয়, সেই অ্যাডিনয়েড ওই টনসিলার টিস্যুটা নাকের পেছনে অনেক বাচ্চার প্রচুর বড় হয়ে যায়, গ্রেড 3 গ্রেড 4 হয়ে যায়, তখন নোজটা কমপ্লিটলি ক্লোজ হয়ে যায়। দেখবেন যে অনেক বাচ্চারা নাক ডাকে, রাত্রেবেলা মুখ খুলে ঘুমোয়, ঘুমোতে ঘুমোতে লালা ঝরিয়ে পড়ে, মেডিসিন নিচ্ছে, সর্দি ঠিক হচ্ছেই না। এবার রাত্রেবেলা যদি বাচ্চার ঘুমটা কমপ্লিট না হয়, তো স্কুলে গিয়ে ঘুমোবেই বাচ্চা, ও তো রাইট। সো সেই বাচ্চা তো স্কুলে ঘুমোবে। তো সেই সব বাচ্চাদের ডেফিনেটলি অ্যালার্জির ট্রিটমেন্টটা করা উচিত, এবং ওর অ্যাডিনয়েডেরও ট্রিটমেন্ট করা উচিত। নাও এ ডেজ অ্যাডিনয়েড ট্রিটমেন্ট ইজ ভেরি সেফ। অ্যালার্জি ট্রিটমেন্ট অলসো যদি ছোট থেকে ট্রিটমেন্ট করা যায়, অতটা প্রবলেমেটিক হয় না। সো দ্যাটস ওয়াই পলিউশন বা ইনহেলেশন, অ্যালার্জেন এগুলো বেড়ে যাওয়ার জন্য সত্যি কিন্তু বাচ্চাদের খুব প্রবলেম হচ্ছে। একটা জিনিস ইটস বেটার কি আমাদের কাছে যখন বাচ্চারা আসে, মা বাবা নিয়ে আসছে, ইটস গুড দ্যাট দে আর অ্যাওয়ার অফ দিস প্রবলেম। এখন অনেক অ্যাওয়ারনেস আসছে, এবং আমাদের এই পডকাস্টের মোটিভটাই তাই, দ্যাট টু অ্যাওয়ারনেস ক্রিয়েট দি অ্যাওয়ারনেস। অ্যাট লিস্ট আপনার বাচ্চা যদি প্রবলেম হয়, আপনি ডে 1 থেকে বুঝতে পারেন যে আমার বাচ্চার এই প্রবলেমটা আছে। আমার বাচ্চা রাত্রেবেলা ঘুমোতে পারে না ঠিক করে। দেখবেন অনেক বাচ্চা ঘুমোতে গেলে এপাশ ওপাশ করে ঘুমায়, বারবার এরকম চরকির মতো ঘুরছে, দেখবেন বাচ্চা, দেখবেন এরকম করে মুখটা হাঁ করে হেডটাকে ফুল এক্সটেন্ড করে ঘুমায়। তো সেই সমস্ত বাচ্চাদের অ্যাকচুয়ালি, বাচ্চারা তো বলতে পারে না, বাট না ঘুম হওয়ার কারণে রাত্রেবেলা না ঘুমোতে পারার কারণে পুরো দিন ইরিটেটেড থাকে। বাবা মার
ইনস্ট্রাকশন ফলো করতে পারে না, পড়াশোনাতে মন দিতে পারে না, হ্যাঁ, মানে ঘুমটা ডেলি অ্যাক্টিভিটিটা মানে খেলাধুলো করতে পারে না। একটু খেলাধুলো করলে দেখবেন হাঁপিয়ে যাচ্ছে বাচ্চা। আমাদের নোজটা হচ্ছে শ্বাস নেবার জন্য, নোজের কতগুলো ফাংশন আছে, ভগবান নোজ দিয়েছে মানে তার ডেফিনেটলি কতগুলো ফাংশন আছে, রাইট? তার মধ্যে একটা ফাংশন হচ্ছে যে আমাদের নোজ দিয়ে যখন শ্বাস যায়, দেখবেন গরম জায়গায় শ্বাস নিলে শ্বাস একটু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা জায়গায় শ্বাস নিলে একটু গরম হয়ে যায়, হিউমিডিফিকেশন হয়, অনেক একটা প্রোটেক্টিভ মেকানিজমও আছে। তো নোজ দিয়ে শ্বাস নেওয়াটা খুব জরুরি। দ্যাটস ওয়াই গড হ্যাজ গিভেন আস নোজ। নইলে আমরা তো মুখ দিয়ে শ্বাস, একটা ভেরি সিম্পল থিং দেখবেন, মুখ দিয়ে শ্বাস নিলে গলা শুকিয়ে যায়, নোজ দিয়ে শ্বাস নিলে শুকায় না। কেন? বিকজ দেয়ার ইজ সাম কিছু ফাংশন, রাইট? সো জন্য নোজ দিয়ে শ্বাস নেওয়াটা খুব জরুরি, মুখ দিয়ে শ্বাস নেওয়াটা ইজ নট নর্মাল। যখন নোজ বন্ধ হয় তখন এমার্জেন্সির কারণে মুখটা খুলে যায়, বিকজ শ্বাস ছাড়া আমরা খুব বাঁচতে পারি। আমরা তেমনি অনেক বড়দের দেখি, তারা এখন 25 বছর 30 বছর বা 35-40 ইয়ার্সে আসে আমাদের কাছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, অ্যালার্জির কারণে প্রবলেম হচ্ছে। তারপরে তাদের ট্রিটমেন্ট হওয়ার পর তারা বলেন আমাদের যে এই নর্মাল শ্বাস নেওয়াটা যে কি জিনিস আমি ছোট থেকে জানতামই না, যে এরকম ভাবেও যে শ্বাস নেওয়া যায় নাক দিয়ে, আমি জানতামই না। এখন আমরা জানলাম যে নর্মাল শ্বাস নেওয়াটা কি জিনিস। সো এরকম প্রবলেম যদি ছোটবেলাতেই অ্যাড্রেস করা যায় তাহলে অনেক কমপ্লিকেশনস, রেগুলার সাইনাস প্রবলেম, এই প্রবলেম অনেক ঠিক করে নেওয়া যায়। আচ্ছা, টনসিল কেন হয়, মানে আর এটা কি সবসময়তে কি অপারেশন করা দরকার হয় না? এমনি নো, টনসিল হওয়া মানেই যে তাকে অপারেট করে দেয়, ইট ইজ অ্যাবসলিউটলি নট ট্রু, অ্যাবসলিউটলি নট ট্রু। এগেন, টনসিল হওয়ার পেছনে একটা ওয়ান অফ দ্য মেজর কজ ইজ অ্যালার্জি এন্ড সাইনাস। ওকে, মানে এখানেও অ্যালার্জি? ইয়েস, তার কারণটা হচ্ছে আমাদের যখন অ্যালার্জি এন্ড সাইনাস প্রবলেম হয় তখন নাকের পেছন দিক থেকে ওই পোস্টিরিয়র নাসাল ড্রিপ হতে থাকে গলাতে। আচ্ছা, তখন ওটা গলাটা ইনফেক্ট করে, তার সাথে সাথে টনসিলটাকেও ইনফেক্ট করে, ওয়ান থিং। সেকেন্ড থিং, যদি কোনো বাচ্চার নাক বন্ধ থাকে সে মুখ দিয়ে শ্বাস নেবে, মুখ দিয়ে শ্বাস নিলে মুখটা খুলে গেলে গলাটা শুকিয়ে যাবে। গলাটা যখন ময়েস্ট না থাকে, ইটস এ ভেরি গুড থিং ফর দি ব্যাকটেরিয়া, দে উইল গো অ্যান্ড অ্যাটাক দেম। থার্ড থিং আরেকটা যেটা, যে দ্যাট ইজ ভেরি রেয়ার, অনেক সময় কি হয় যে কিছু খাবার টনসিলের মধ্যে ফেসে যায়, আমরা দেখি যে হোয়াইট কালারের কিছু স্টোন, টনসিল, তাহলে টনসিলার স্টোন বলে, তাতে অত ভয় পাওয়ার কিছু নেই। বাট রেগুলার যদি, কারণ এটা অনেক পেশেন্ট আমাদের কেসে জিজ্ঞেস করেন, ওই জন্য আমি বললাম, তাতে ভয় পাওয়ার কিছু নেই। বাট রেগুলার যদি হয় আর টনসিলাইটিস যদি হয়, সেখানে ট্রিটমেন্ট হচ্ছে টনসিলটাকে হাঁটিয়ে থাকে। বাট টনসিলকে হাঁটানোর আগে বা টনসিলকে অপারেট করার আগে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য কজ অফ টনসিলাইটিস। সেই কজটাকে যদি ট্রিট করে দেওয়া যায় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টনসিল দরকার পড়ে না। হ্যাঁ, যেখানে সেই টনসিল যদি এত বড় হয়ে গেছে, গ্রেড 4 হয়ে গেছে, যেখানে বাচ্চা খেতেও পাচ্ছে না, শ্বাসও নিতে পারছে না, যেটা একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তৈরি করছে, যেটা একটা স্নোরিং এর ওয়ান অফ দ্য মেন কজ হয়ে আছে, তখন তো করতে গেলে। বাট ইনিশিয়াল কারণে আমরা দেখি যে একটু টনসিলটা লাল হয়ে আছে, বেড়ে আছে, বারবার টনসিলাইটিস হচ্ছে। হ্যাঁ, যদি বারবার টনসিলাইটিস হয়, প্রতি মাসে একবার করেছে, প্রতি 2 মাসে একবার করেছে, তখন সেটা কনসিডার করা যেতে পারে, মানে অপারেশনে কনসিডার করা যেতে পারে। বাট অ্যাজ সাচ it is the decision of the doctors that whether kid is responding to the medications or not. It is required or not? Yes, required or not, definitely. But হ্যাঁ, টনসিল মানে যে তাকে অপারেট করতে হবে, that is not true. That is absolutely not true. আচ্ছা, আমরা দেখেছি রাত্রিবেলা ঘুমোবার সময় অনেকে নাক ডাকেন, তো এটা কি খুব স্বাভাবিক ব্যাপার যে বেশি পরিশ্রম হয়ে গেছে বলে নাক ডাকছে, না এটা এক ধরনের রোগ? দেখুন, বেশি পরিশ্রম যেদিন হয়, আপনি যদি টায়ার্ড থাকেন, স্মল অ্যামাউন্ট অফ স্নোরিং একটু হলো, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ওকে। আবার একদিন একটু সামান্য একটু হলো, কিন্তু এর সাথে যেমন কয়েকদিন আগে আমাকে একজন ভদ্রলোক এসে বললেন, দাদা আমার খুব প্রবলেমের মধ্যে আছি। কেন, কি ব্যাপারটা, কি হয়েছে? বললো যে আমাকে বিজনেসের জন্য বারবার ট্রেনে যাতায়াত করতে হয়, আমি এসির টিকিট কাটি,
আমাকে অনেকবারই পাশের প্যাসেঞ্জার এসে ঘুম থেকে উঠিয়ে বলেন, দাদা আমরাও টিকিট কেটেছি। সো স্নোরিং হচ্ছে এয়ারওয়ে, মানে নাক থেকে লাংস অব্দি এয়ারওয়েতে কোথাও ব্লকেজ হয়ে আছে এবং লাংস জোর করে হাওয়া টানছে, সেখানে সেটা ভাইব্রেট হচ্ছে। দ্যাট ইজ দি স্নোরিং। মানে সেক্ষেত্রে কি নাক আমাদের বন্ধ থাকছে? বেসিক্যালি ব্লকেজটা হয় নাকের পেছনে, মানে স্নোরিংটা হয় ওই নাকের পেছনের ব্লকেজের জন্য। নাক বন্ধ থাকলে নাকের মধ্য দিক দিয়ে যে আওয়াজ বেরোয় তা নয়। দেখুন আমি যেটা বললাম যে আমার যদি ঠোঁটটা বন্ধ করে, আমি হাওয়া বার করি, ঠোঁটটা ভাইব্রেট করছে। নাকের মধ্যে কিন্তু হাড় থাকে, নাক ভাইব্রেট করে না, ভাইব্রেশনটা হয় যেখানে সফট টিস্যু থাকবে, সফট টিস্যু, রাইট? সো সফট টিস্যুটা কোথায় আছে? নাকের পেছনে সফট প্যালেট যেখানে আছে, আলজিভ যেটা আমরা বলি, সেইখানে মেনলি ব্লকেজটা হয়। অনেক সময় জিভ যাদের খুব মোটা থাকে সেইখানে ব্লকেজ হয়। জিভের পেছনে আরেকটা অংশ থাকে যেটাকে বলি আমরা এপিগ্লটিস, সেখানে ব্লকেজ হয়। যেখানে টনসিলস থাকে, বড় বড় টনসিলস যাদের হয়, সেইটা ভাইব্রেট করে, সেখানে ব্লকেজটা হয়। ওটা কি নিঃশ্বাস নেওয়ার সময় আওয়াজটা হয় না নিঃশ্বাস ছাড়ার সময় আওয়াজটা? নেওয়ার সময় হতে পারে, ছাড়ার সময় হতে পারে। তো আমরা যখন ব্লকেজের মধ্যে দিয়ে হাওয়া গেলেই তখন ভাইব্রেট হচ্ছে, তখন স্নোরিংটা হবে। এরপর নাক বন্ধ থাকলে অনেক সময় স্নোরিং কেন বেড়ে যায়, তার কারণটা হচ্ছে হাওয়াটা কম যায়, ওই জন্য বেশি অবস্ট্রাকশন হয়। মানে ওয়ান থিং, তার মানে যারাই নাক ডাকছে তাদেরই নাক বন্ধ থাকছে ঘুমোবার সময়? নাক বন্ধ নয়, নাকের পেছনে, নাকের পেছনে যে সফট প্যালেট থাকছে, যে জিভের পেছনে বেস টাং হয় যেটা আলজিভ, বা জিভের পেছনে যেটাকে আমরা বেস টাং বলি, ওই জায়গাগুলো খুব মোটা হয়ে থাকে, বা যাদের টনসিল অনেক বড় আছে, নাকের পেছনে যে অ্যাডিনয়েড থাকে অনেক সময়, ওই জন্য স্নোরিংটা হয়। সবাই ভাবে স্নোরিং মানে নাক ডাকছে মানে নাকের মধ্যে প্রবলেম। সব ক্ষেত্রে নাকের মধ্যে কিন্তু প্রবলেম হয় না, এবং নাকের মধ্যে প্রবলেমটা বহুত সীমিত। প্রবলেমটা ম্যাক্সিমাম কিন্তু হয় নাকের পেছনে, এয়ারওয়েতে, মেনলি যেটা ওরোফ্যারেঞ্জিয়াল এরিয়া আমরা বলি, যেটা বলি বেস অফ দি টাং, এপিগ্লটিস অ্যান্ড ভেলোফ্যারিংস। এই চারটে জায়গাতে মেনলি অবস্ট্রাকশনটা হয়। এরপর নাক বন্ধ থাকে, যেটা আপনি বললেন, নাক বন্ধ থাকলে কি হয়, হাওয়াটা কম যায়, তখন অনেক সময় অবস্ট্রাকশনটা বেশি হয়। হাওয়াটা বেশি গেলে ওই অবস্ট্রাকশনটা অতটা হতে পারে না, ওটা খুলে যায়। হাওয়া কম গেলে অবস্ট্রাকশনটা বেশি হয়, কিন্তু আওয়াজটা ওইখান থেকে বেরোয়। ওই যে চারটে জায়গা আপনি বললাম, ভেলোফ্যারিংস, ওরোফ্যারিংস, বেস টাং, এপিগ্লটিস, এই চারটে জায়গায় হচ্ছে মেনলি রেসপন্সিবল। এখানে আমার একটা জিনিস জানার আছে, দুটো জিনিস জানার আছে। একটা তো হচ্ছে যারা নাক ডাকে তাদের কি ঘুম কম হয়, এটা একটা। সেকেন্ড হচ্ছে এই যে নাক ডাকা, এটা তো একটা ডিজিজ, তো এটা কিভাবে তার চিকিৎসা হয় বা এর চিকিৎসার পদ্ধতি কি? প্রথমে আমি আপনাকে একটা জিনিস বলছি, যেমন ধরে রাখুন যে আমরা গাড়ি চালাতে চালাতে সিট বেল্ট কেন বাঁধতে হয়? অ্যাক্সিডেন্ট যাতে না হয়, রাইট? অ্যাক্সিডেন্ট হলে যেন আমার যাতে না ক্ষতি হয়। এরপর নাক ডাকাটা কেন ঠিক করা উচিত, ওই অ্যাক্সিডেন্টটা হলে কি হতে পারে, দ্যাট আই উইল এক্সপ্লেন ফার্স্ট। ওকে, সো নাক ডাকাটা কেন ঠিক করা উচিত, তার কারণটা হচ্ছে, প্রথমেই আমি বললাম নাকটা কেন ডাকে, ব্লকেজের কারণে। ব্লকেজটা কোথায় হয়? নাকের পেছনে আর গলার মধ্যে, জিভের পেছনে, নাকের পেছনে, গলার মধ্যে। সো অবভিয়াসলি ব্লকেজ হওয়ার জন্য লাংসে অক্সিজেন কমতে থাকে। যখনই লাংসকে অক্সিজেন কমতে থাকে, তখন লাংস ব্রেনকে সিগন্যাল পাঠায় ওয়েক আপ, তখন মাইক্রো অ্যারোজেলস হতে থাকে। স্লিপের অনেকগুলো স্টেজ হয়, তো যদি আমার 1 নম্বর স্টেজ থেকে শুরু হয়, 2 নম্বর 3 নম্বর যেতে যেতেই ও আবার বলে মাইক্রো অ্যারোজেলস, আমি অক্সিজেন পাচ্ছি না, মাইক্রো অ্যারোজেলস হতে থাকে। তখন কি স্লিপের স্টেজগুলো কমপ্লিট হয় না, ওই জন্য সকালবেলা উঠে ফার্স্ট থিং বহুত ল্যাথার্জি, ইউ নিড টু গো এ ডক্টর। দিনের বেলা কোনো মিটিং এ বসে আছেন, আপনি ঘুমিয়ে যাচ্ছেন, ইউ নিড টু গো টু এ ডক্টর। এবং আমরা এরকমও পেশেন্ট দেখেছি যারা বাইক চালাতে চালাতে ঘুমিয়ে যায়। জাস্ট থিঙ্ক হাউ ডেঞ্জারাস ইট ইজ।
যদি আপনার দিনের বেলা বসে বসে ঘুমিয়ে যাচ্ছেন মিন্স, এবং আপনার রাত্রেবেলা নাক ডাকে, এই দুটো জিনিস যদি হয়, প্লিজ গো অ্যান্ড সি এ ডক্টর। দ্যাট মিন্স ইউ আর ইন ট্রাবল। খালি লাংসে অক্সিজেন কম যাচ্ছে তা নয়, কিন্তু লাংস হচ্ছে অক্সিজেন সোর্স শরীরের যত অর্গান আছে। হ্যাঁ, লাংসে অক্সিজেন কম যাচ্ছে মানে হার্টেও অক্সিজেন কম যাচ্ছে, পুরো বডির মধ্যে একটা ব্রেনেও অক্সিজেন কম যাচ্ছে, প্যানক্রিয়াসেও অক্সিজেন কম যাচ্ছে। ওই জন্য যাদের খুব স্নোরিং হয় এবং স্লিপ অ্যাপনিয়া, যেটা আমি বলছি অক্সিজেন কম যাওয়াটাকে বা ইয়ে করে অ্যাপনিয়া বলে, স্লিপের সময় হয় বলে এটাকে স্লিপ অ্যাপনিয়া বলে, অবস্ট্রাকশনের কারণে হয় বলে এটাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যাদের থাকে, যার কজটা হচ্ছে অবস্ট্রাকশন, যার এফেক্টটা হচ্ছে স্নোরিং ভাবে আমরা দেখতে পাই, ডিজিজটার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কজ অবস্ট্রাকশন, অ্যান্ড যার এফেক্টটা যেটা আমরা দেখতে পাই, সিমটমস, দ্যাট ইজ দি স্নোরিং। তো যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যাদের আছে, তাদের মধ্যে আমরা তিনটে গ্রেডে এটা ডিভাইড করি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তার জন্য পলিসোনোগ্রাফি বলে একটা টেস্ট হয়, ওইটা করিয়ে নিলে বোঝা যায় যে আপনার মাইল্ড আছে, মডারেট আছে না সিভিয়ার আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের মাইল্ড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে বা স্নোরিং এর সমস্যা আছে, একটু ওয়েট রিডিউস করলে অনেকটা ঠিক হয়ে যায়, অনেকটা বেটার হয়ে যায়। বাট যাদের মডারেট বা সিভিয়ার আছে, দে নিড দি ট্রিটমেন্ট, এবং অনেকে ট্রিটমেন্ট নিয়ে খুব ভালো আছে। আমরা যখন দৌড়াই বা যদি কোনো পরিশ্রম করি, জিমে যাই, একটুক্ষণ পরে আর করতে পারি না। তার কারণটা কি? লেথার্জি। তার কারণটা কি? কারণ আপনার সেলসকে যেই পরিমাণ খাবার দরকার, যেই পরিমাণ অক্সিজেন দরকার, সেই পরিমাণ অক্সিজেন, সেই পরিমাণ খাবার আপনার হার্ট, আপনার লাংস পৌঁছতে পারছে না। জাস্ট ইমাজিন, আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও যদি সেম সিচুয়েশন আপনার বডি সেলসকে ফেস করতে হয়, তাহলে কি আপনার শরীরটা ভালো থাকবে? নট রাইট। সো ওই জন্য স্নোরিং খুব আছে আপনার। আপনি দিনের বেলা ঘুমিয়ে যাচ্ছেন, আপনি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছেন, আপনি চারটে বন্ধুর সাথে বসে গল্প করছেন, যখন আপনার টার্ন না থাকছে আপনি ঘুমিয়ে যাচ্ছেন, অফিসে কাজ করতে করতে আপনার প্রচণ্ড ঘুম আসছে, আপনি ঘুমিয়ে যাচ্ছেন। এই সমস্ত সিমটমসগুলো যদি থাকে আপনার, বা ধরে রাখুন আপনি গাড়িটা নিচে ড্রাইভ করছেন, ট্রাফিক সিগন্যালে দাঁড় করালেন, আপনি ঘুমিয়ে গেলেন, পেছন থেকে হর্ন মারে, আপনি ঘুম থেকে উঠলেন, ইউ নিড টু সি এ ডক্টর ইমিডিয়েটলি। মানে নাক ডাকাটা একটা খুব বড়, অবভিয়াসলি নাক ডাকাটা খুব বড় সমস্যা। এবং নাক ডাকার কারণে রাত্রেবেলা যদি দেখুন যাদের খুব সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, দেয়ার ইজ এ পোটেন্সিয়াল রিস্ক অফ কার্ডিয়াক কমপ্লিকেশনস অ্যাজ ওয়েল, দেয়ার পোটেন্সিয়াল রিস্ক অফ সেরিব্রাল স্ট্রোক অ্যাজ ওয়েল। আমাদের পুরো হিউম্যান বডির যে রিদমটা, সেটাই নষ্ট করে দিচ্ছে। এক্স্যাক্টলি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, দেখবেন অনেকে বলে যে চ্যান কা নিন্দ হো গেয়া, চ্যান কা নিন্দ। হ্যাঁ, মানে নাক ডাকলে বলে যে আরামে। নো, চ্যান কা নিন্দ মিন্স প্রচন্ড স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, রাত্রেবেলা তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, উঠছে না সকালে। তো অনেকে বলে সেটা এক্সপ্লেন করে চ্যান কা নিন্দ হো গেয়া। এই চ্যান কা নিন্দ অ্যাকচুয়ালি দি কজ ইজ দি অবস্ট্রাকটিভ স্লিপ। অনেক সময় যখন নাক ডেকে, এবং এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য অনেকের কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, এবং আরেকটা জিনিস হয় যেটা ইট ক্যান গিভ রাইজ টু দি বিপি অলসো অ্যাজ ওয়েল। আচ্ছা, আপনার হাইপার টেনশন হতে পারে, হাইপার টেনশনের সমস্যা খুব বেড়ে যায়। যদি আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, তাহলে আপনার বিপিও কমবে না। আপনার যদি স্নোরিং হয় খুব, সাথে আপনি বিপিরও মেডিসিনস নেন, সো আপনার তাহলে স্নোরিংটাকে কন্ট্রোল করা একান্তই দরকার। তা এই যে নাক ডাকা, এটা ট্রিটমেন্ট কি আছে? দেখুন, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, নাক ডাকাটা হয় হচ্ছে কোনো না কোনো অবস্ট্রাকশনের জন্য। সেই অবস্ট্রাকশনটাকে যদি হাটিয়ে দেওয়া যায়, তাহলে আর নাক ডাকবে না। ইটস ভেরি সিম্পল, ঠিক। বাট সেটা শুনতে যতটা সিম্পল লাগে, ইটস নট দ্যাট সিম্পল। ওকে, বিকজ অবস্ট্রাকশনের জন্য যাদের ধরে রাখুন নোজের মধ্যে কোনো প্রবলেম নেই, তা সত্ত্বেও নাক ডাকে, তো দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যাদের অ্যানাটমিক্যাল কিছু প্রবলেম আছে, সেই কারণেও না ডাকতে পারে। যাদের আলজিভটা অনেকের বড় থাকে, টাং বেসটা অনেক মোটা থাকে, টাঙের পেছনটা, জিভের পেছন, টাঙে তো ছোট নয় কিন্তু পেছনটা অনেকটা বড় টাঙে, যেখানে মাসেলস থাকে পুরো। টাং তো একটা মাস্কুলার অর্গান,
টাংটা পুরো মাসেলস দিয়ে তৈরি। তারপরে কারোর যদি এপিগ্লটিস যেটা বললাম, সে এপিগ্লটিস যদি ফ্ল্যাপি হয়, ওই এপিগ্লটিসের কাজটা হচ্ছে অনেক সময় ওটা ল্যারিংসটাকে ক্লোজ করে। আচ্ছা, তো শ্বাস নেওয়ার সময় যদি ক্লোজ করে দেয় তাহলে দেন দের ইজ মুশকিল। তো এইগুলো আইডেন্টিফাই করার জন্য কতগুলো টেস্ট আছে। তার মধ্যে একটা টেস্ট যেটাকে আমরা ওই পলিসোনোগ্রাফি, যেটাকে স্লিপ স্টাডি বলে, অনেকে শুনে থাকবেন। তারপরে যেটা আমরা বলি স্লিপ এন্ডোস্কোপি, যেটা মাইনোরোটি প্রসিডিওর একটা হয়, যেটাকে আমরা কৃত্রিমভাবে ঘুম পাড়িয়ে বা মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে একটা ছোট্ট ল্যারিঙ্গোস্কোপ নাকের মধ্যে ঢুকিয়ে দেখি যে কোথায় অবস্ট্রাকশনটা হচ্ছে। এবং এটা অনেক ক্ষেত্রে হেল্পফুল, মানে বেশ হেল্পফুল ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের জন্য। সো এরকম ধরে যদি কোনো প্রবলেম থাকে, তো অনেকেই আপনি শুনে থাকবেন যে তারা সিপ্যাপ ইউজ করেন। সিপ্যাপ বলে একটা মেশিন আছে, ওইটা লাগিয়ে শুলে অনেক রিলিফ পাওয়া যায়। এবং অনেকে খুব ভালো আছেন। যারা সিপ্যাপ ইউজ করতে পারেন না, তাদের জন্য যদি কিছু সর্দি অ্যালার্জি সমস্যা থাকে তাহলে তো মেডিসিনস আছেই তার জন্য। তাদের জন্য কিছু সার্জিক্যাল অপশনসও আছে এবং রেজাল্টস আর গুড। মানে সিপ্যাপ নিয়েও অনেকে খুব ভালো থাকেন, বা যারা সার্জারিও করান প্রপারলি তারাও অনেক ভালো থাকেন। বাট ট্রিটমেন্ট ইজ নেসেসারি, হোয়াট আই মিন টু সে। সময় মতো আইডেন্টিফিকেশন, ট্রিটমেন্ট, ডক্টর কনসালটেশন, প্রপার টেস্টিং, প্রপার identification, what is the cause of the snoring, then you do the treatment. That is very important. এবং ট্রিটমেন্টের পরে আমরা দেখেছি যে যখন পেশেন্ট আমাদের কাছে ফলো আপে আসেন, they are very much energetic, মানে আমাদের very much energetic, যদি ঠিক হয় very much energetic. And আরেকটা ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যাদের একটু ওয়েট বেশি তারা একটু বেশি নাক ডাকে, স্নোরিং করে। তো সেই ক্ষেত্রে ওয়েটটা কমে গেলে স্নোরিং অনেকের কমে যায়। বাট যাদের সিভিয়ার আছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, খুব স্নোর হয়, তাদের ক্ষেত্রে আমি বলবো দেখুন, ওয়েট তো আর 1 মাসে কমে না, ওয়েট তো আর 15 দিনে কমে না, ওয়েট কমতেও টাইম লাগে। এবং যদি 1 মাস 15 দিন আপনি ওয়েট খুব কমিয়ে দিচ্ছেন, দ্যাট ইজ অলসো নট গুড। কারণ ফ্যাটের কমার জন্য একটা টাইম লাইন আছে, যে তার বেশি হয়ে গেলেও আবার মুশকিল। তো আস্তে আস্তে ওয়েটটা কমে। সো ওয়েট কমতে ধরুন কারো 6 মাস টাইম লাগে, কারোর 1 বছর টাইম লাগে। যদি কারো সিভিয়ার থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে আপনি ট্রিটমেন্টটা করান, আপনি প্রিকুয়েশনটা নিন, দেন ইউ কনসেন্ট্রেট ফর দি ওয়েট রিডিউস। ওয়েট রিডাকশন তো আছে, তারপরে যদি ওয়েট রিডাকশন হয়ে যায় দেন ওয়েল এন্ড গুড, তাহলে আপনার স্নোরিং হলো চলে যাবে। বাট ওয়েট নট দি অনলি সিঙ্গেল কজ, প্রচুর কিছু কজ থাকতে পারে। সেই জন্য আপনার কাছে একবার ডাক্তারের কাছে যেতে হবে, কতগুলো টেস্ট আছে ওইগুলো করাতে হবে, তারপরে তার ট্রিটমেন্টটা। ওয়েট ওয়ান অফ দ্য রিজন, ডেফিনেটলি ওয়েট ওয়ান অফ দ্য রিজন। এবং ওয়েট কমলেও অনেকটা স্নোরিং এর প্রতিকার, স্নোরিংটা একটু কমে ডেফিনেটলি। আচ্ছা, যখন বাচ্চা হয়, বাচ্চা জন্মায়, তখন অনেক ক্ষেত্রে অনেকটা সময় পেরিয়ে যায়, তারপরে বাবা মারা বোঝে যে তার বাচ্চা হয়তো শুনতে পাচ্ছে না, বা কিছু মানে কোনো সাউন্ড শুনলে সেটাকে কোনো রিয়াক্ট করছে না। মানে সেক্ষেত্রে বাবা মাদের কি করা উচিত? মানে কিভাবে বুঝবে যে আমার বাচ্চা কোনো জিনিস শুনতে পাচ্ছে না বা বলতে পারছে না? তো কি লক্ষণ থাকে যেটা দেখে বাবা মারা বুঝতে পারবে যে আমার বাচ্চার ট্রিটমেন্টের দরকার? আর ওটা কি ধরনের ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবেল? এটা খুব ভালো একটা জিনিস আপনি বলেছেন। এই নিয়ে এখনো প্রচুর অ্যাওয়ারনেসের দরকার আছে। এখন অব্দি অ্যাওয়ারনেস নেই এই ব্যাপারটা নিয়ে। সব থেকে প্রথম যেটা আমি বলবো, ফার্স্ট লাইন, যদি আপনার বাচ্চা কথা বলতে ডিলে করে, আপনার তুরন্ত ডক্টরের কাছে যাওয়া উচিত। অনেক কিছু কজ হতে পারে। ওয়ান অফ দি কজ ইজ কানে শুনতে না পাওয়া। ওয়ান অফ দি কজ ইজ কানে শুনতে না পাওয়া। কোন বয়সে, মানে বাবা মারা বুঝতে পারবে কোন বলছি বয়সে? আমি ওয়ান অফ দি কানে শুনতে না পাওয়া। এখন প্রথম আমি যে সেন্টেন্সটা বলতে চাইছি ফার্স্ট, দ্যাট ইজ, প্লিজ ডোন্ট রিলাই অন দিস সেন্টেন্স দ্যাট ওর বাচ্চাও 2 বছরের কথা বলেছে, ওর বাচ্চাও 5 বছরের কথা বলেছে, আমার বাচ্চাও 5 বছরের কথা বলবে। ইট ইজ নট, প্লিজ। সবার জন্য অ্যাপ্লিকেবল না। এই জন্য দেখা যায়
যে বহুত একটা ভাইটাল টাইম নষ্ট হয়ে যায় বাচ্চাটা। যেই বাচ্চাটা জন্ম থেকে শুনতে পায় না, দি আইডিয়াল এজ অফ দি ট্রিটমেন্ট ইজ উইদিন 1 year। আচ্ছা 1 বছর বয়স, 1 বছর বয়সটা হচ্ছে আইডিয়াল এজ অফ ট্রিটমেন্ট। আপ টিল 5 years অবধি করা যায় ট্রিটমেন্ট। তারপরে কানে শুনতে পেলেও স্পিচটা আসা প্রবলেম হয়েছে। সো আপনি প্রথমে যেটা জিজ্ঞেস করেন যে কিভাবে বুঝতে পারবে, এখনকার দিনে বাচ্চা জন্মানোর সাথে সাথে OAE বলে একটা টেস্ট হয়, সেই টেস্টটা ম্যান্ডেটারি সব বাচ্চাদেরই করার জন্য আফটার বর্ন। সেই একটা ছোট্ট টেস্ট, সেইটা দিয়ে বোঝা যায় যে বাচ্চাটা ঠিক মতো শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। প্লাস এটা তো বোধহয় প্রেগনেন্সি সময়তেও তো না না, টেস্ট করা যায়। প্রেগনেন্সি সময় না, ওটা হ্যাঁ। বাচ্চাটা জন্মানোর পর, আচ্ছা হ্যাঁ, বাচ্চাটার কানের মধ্যে হয় টেস্টটা। ওকে ওকে, তারপর যদি ধরে রাখুন ওই টেস্টটা ঠিক এলো না, ভুল এলো, মানে ভুল এলো মিন্স বাচ্চাটা আপনি বুঝতে পারলেন যে বাচ্চাটা শুনতে পাচ্ছে না, 2 মাস 3 মাস পরে আবার রিপিট করা হয়। তারপরেও যদি দেখা যায় যে বাচ্চাটা তখনও শুনতে পাচ্ছে না বা টেস্টটা এরকম প্রবলেমেটিক হচ্ছে, তখন আরো হায়ার লেভেলের কিছু টেস্ট করা হয় এবং তার ট্রিটমেন্ট প্ল্যানিং খুব জরুরি হয়ে পড়ে। এই ক্ষেত্রে যদি কোনো বাচ্চা ছোট থেকে শুনতে না পায়, তাহলে সে বলাও শিখবে না। একজন বাচ্চা যে তামিলনাড়ুতে জন্মাচ্ছে সে তামিল বলছে, যে ওয়েস্ট বেঙ্গলে জন্মাচ্ছে সে বাংলা বলছে, যে মহারাষ্ট্রে জন্মাচ্ছে সে মারাঠি বলছে। কি করে শিখছে বাচ্চাটা? শুনে 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 শিখছে। ঠিক, যদি না শুনে শিখবে কি করে? বলাটা শিখবে কি করে? আমরা শুনি, সাউন্ডটা ব্রেনে যাচ্ছে, সেই সাউন্ডটা ব্রেনে প্রসেস হচ্ছে, তারপরে আমাদের সেই নার্ভ দিয়ে অ্যাকশন আসছে, যেখানে ভোকাল কর্ড মুভমেন্ট হচ্ছে। খালি ভোকাল কর্ড মুভমেন্ট নয়, তারপরে আমাদের টাং মুভমেন্ট হচ্ছে, আমাদের লিপস মুভমেন্ট হচ্ছে, আমাদের ফ্যারিংসে মুভমেন্ট হচ্ছে, তারপরে গিয়ে আমরা কথা বলছি। এটা সিঙ্ক্রোনাইজ অ্যাকশন হয়। তো বাচ্চাটা যদি প্রথমে যদি শুনতেই না পায়, এই সিঙ্ক্রোনাইজ অ্যাকশনটা আসবে কি করে? বাচ্চাটা বলতে শিখবে কি করে? ওই জন্য যদি বাচ্চা জন্ম থেকে শুনতে না পায় এবং বাচ্চার ককলিয়াতে ভেতরে, যেটা আমি একটু আগে বললাম যে আমরা কিভাবে শুনতে পাই, সাউন্ড গিয়ে কানের পর্দাতে ধাক্কা লাগে, তারপরে 3টে ছোট হাড় থাকে, ম্যালিয়াস, ইনকাস এন্ড স্টেপিস। এই 3টে ছোট ছোট হাড় হিলতে থাকে, তো সাউন্ডটা কন্ডাক্ট হয় হচ্ছে ককলিয়াতে, সেখানে অ্যাকসেন্ট পোটেনশিয়াল তৈরি হয়, সেই অ্যাকসেন্ট পোটেনশিয়াল মানে ধরে রাখুন ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়, তারপরে সেটা নার্ভের থ্রু চলে যায় ব্রেনে। এইভাবে আমরা শুনতে পাই। ম্যাক্সিমাম বাচ্চাদের কি প্রবলেমটা হয়, এই ককলিয়াতে অ্যাকসেন্ট পোটেনশিয়ালটা তৈরি হয় না। তখন there is a treatment called cochlear implant, যদি বাচ্চার ভেতরে সমস্ত কিছু ঠিক থাকে এক্সেপ্ট ককলিয়ার এই প্রবলেমটা ছাড়া। ককলিয়ার ইমপ্লান্টটা কি করে, বাইরে থেকে সাউন্ডটাকে ক্যাচ করে, যেটা অপারেট করে আমরা স্কালের ওপরে বসিয়ে দিই ককলিয়ার ইমপ্লান্টটা, তারপরে একটা ইলেকট্রোড গিয়ে ককলিয়ার মধ্যে ঢুকে যায়। সো সাউন্ডটাকে বাইরে থেকে ক্যাচ করে, তারপরে ও ডাইরেক্টলি ওই ইলেকট্রোডের মাধ্যমে অ্যাকসেন্ট পোটেনশিয়ালটাকে তৈরি করে দেয় এবং সেটাকে নার্ভকে স্টিমুলেট করতে দেয়। তার মানে ওই যে খারাপ অংশটা ওটা বাইপাস হয়ে গেল পুরো। আচ্ছা দ্যাট ইজ কল্ড ককলিয়ার ইমপ্লান্ট। ওই বাচ্চাটার জন্য কিন্তু ওই শোনাটাই নর্মাল, কারণ ও আপনার আমার মতো কোনোদিন শোনেনি। এরপর ওকে যত জলদি শোনাবেন ও স্পিচটা তত ভালো ডেভেলপড হবে। সো বোঝার থেকে এখানে করাটা বেশি জরুরি। কি করাটা জরুরি? সমস্ত বাচ্চার জন্মানোর সাথে সাথে একটা ওএই টেস্ট করানো জরুরি। যদি কোনো বাচ্চা না হয়ে থাকে এবং বাচ্চার এজ যদি 1 বছর 2 বছর হয়, বাচ্চা কথা বলতে পারছে না, ইমিডিয়েটলি করা উচিত। যারা আমাদের পডকাস্টটা শুনছেন তাদের মধ্যে তাদের বাচ্চাদের যদি এরকম কেউ থাকে, ইমিডিয়েটলি করা উচিত, যারা আগে করেন। সো এখানে বোঝার কোনো প্রশ্নই আসছে না, ফার্স্টে করুন, তারপরে আপনি সেই অ্যাকসেন্টটা যদি না হয়, আপনি যদি না টেস্ট করান, তখন আপনি যদি দেখেন কি বাচ্চাটা 2 বছর হয়ে গেল কিছু কথা বলছে না, আমার 2.5 বছর হয়ে গেল কিন্তু কিছু কথা বলছে না, প্লিজ গো এন্ড ডু ইট নাও।
তারপরে বেরা, এএসএসআর, এরকম অনেক টেস্ট আছে যেটা আগের টেস্ট, বাট দের ইজ এ ভেরি বেসিক টেস্ট কল ওএই, যেইটা দিয়ে ইনিশিয়ালি বোঝা যায় যে কিছু প্রবলেম আছে কি। এবং ককলিয়ার ইমপ্ল্যান্টের পর বাচ্চারা এত ভালো কথা বলতে পারে, দে আর গোয়িং টু দি নর্মাল স্কুল। তারা নর্মাল স্কুলে যাচ্ছে, তারা আপনার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এক্সাম দিচ্ছে, এবং প্রফেশনাল লাইফে দে আর ডুইং ওয়ান্ডার। আপনি দেখে বুঝতেই পারবেন না যে বাচ্চাটার ককলিয়ার ইমপ্ল্যান্ট করা আছে ওর সাথে আর একটা নর্মাল বাচ্চার সাথে, যদি টাইমলি করানো হয়। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, খালি ককলিয়ার ইমপ্ল্যান্ট করা নয়, ককলিয়ার ইমপ্ল্যান্ট করার পরে বাচ্চার থেরাপি লাগে, স্পিচ থেরাপি, স্পিচ থেরাপি, এবং সেই থেরাপিটার যারা ভালো করে নেবেন তাদের রেজাল্ট কিন্তু তত ভালো আছে। সো ককলিয়ার ইমপ্ল্যান্ট, আই অলওয়েজ টেল, ইটস এ প্রোগ্রাম, ইটস নট এ জাস্ট অপারেশন। Operation is a very minor part of this program. First program is the parent counseling. First part is the parent counseling, and বাচ্চার বাবা মা, বাচ্চাকে যারা দেখেন তাদেরকে বুঝতে হবে যে বাচ্চাটার কি চাই, তারাই বাড়িতে বাচ্চাটার সাথে কথা বলবে। সো they have to be prepared for next 2 years. এটা কি খুব কমপ্লিকেটেড ট্রিটমেন্টটা? না, এখন প্রচুর হচ্ছে, এখন লাখ লাখ ককলিয়ার ইমপ্ল্যান্ট হয়ে গেছে অলরেডি, ইন্ডিয়াতে সমস্ত জায়গাতে হচ্ছে। বাট আমাদের কাজ হচ্ছে, যদি আপনার এই প্রবলেমটা থাকে তাহলে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা, যে আপনি ডক্টরবাবুর কাছে যান, আপনি কোনো গিয়ে দেখান কাউকে, এবং এই টেস্টটা করে দেখুন কি আপনার বাচ্চা ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ 5 বছর হয়ে গেলে কিন্তু ককলিয়ার ইমপ্ল্যান্ট করলেও খুব যে ভালো রেজাল্ট আছে তা নয়। মানে একটা লিমিট থাকে বয়স। ইয়েস, তখন অলরেডি নিউরাল মাইগ্রেশনস হয়ে যায়, মানে ব্রেনের যে অংশটা যেটা শোনার জন্য কাজ করে, সেই অংশটা ঠিক মতো আর কাজ করে না, আর অনেক দিন হয়ে যাচ্ছে। বাট যদি কেউ সত্যিকারের ভালো এই ট্রিটমেন্টটা করে এবং ভালো করে থেরাপি নেয় তারপরে, তাহলে ভেরি গুড রেজাল্ট। এখন যেটা খুব দেখা যায় যেটা হচ্ছে হেডফোন, মানে আমি দেখি আমার অফিসে দেখি, রাস্তায় দেখি, বাসে দেখি, মানে এই যে এজটা যেটা আমরা জেনজি বলছি, মানে ইয়াং যে এজটা, মানে ম্যাক্সিমাম সময় দেখি কানে হেডফোন, মানে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটছে, বা মানে হেডফোনটা এখন একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। তো এই যে হেডফোন যে এত ইউজ করছে বাচ্চারা, তো এক্ষেত্রে তো কানের অনেক সমস্যা হতে পারে। ইয়েস, ডেফিনেটলি, ডেফিনেটলি হয়। প্রথমেই আমি আসবো যে এর ভলিউম। দেখবেন আমরা ফোনে যখন ভলিউম বাড়াই তখন একটা জায়গাতে একটা ওয়ার্নিং সাইন আসে। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ দিস ভলিউম, আপনি ওকে বললে তারপরে হ্যাঁ হ্যাঁ, হেডফোনে শোনা যায় দেখে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না? রাইট রাইট রাইট। তার মানে কোম্পানি থেকে কিন্তু ওয়ার্নিং দেওয়া থাকে, আমরা সেই ওয়ার্নিংটা মানি না। জেনারেলি যেই ভলিউমটা প্রেসক্রাইব করা থাকে 100% থাকলে ইউ শুড লিসেন ইন এ 60% অফ ভলিউম। যদি আপনি এয়ার বাড ইউজ করেন, দেখুন আমরা দুইভাবে শুনতে পাই, একটা হচ্ছে এয়ার কন্ডাকশন যেটা নর্মালি শুনতে পাচ্ছি, আর একটা হচ্ছে বোন কন্ডাকশন যেটা বোন দিয়ে শুনি আমরা। সো এয়ার বাডের ক্ষেত্রে ইউ ক্যান নট ইউজ মোর দ্যান 60 মিনিটস এ ডে। So 60% volume, if you use less than 60 minutes a day, then it's fine. But more than that, obviously, that it is not good for the inner ear health. মানে এটা কানের সমস্যা বা কানের সমস্যা পরবর্তীকালে দেখা দেয়। এবং এত র্যান্ডমাইজড ইউজটা এই রিসেন্টলি শুরু হয়েছে, এখন আমরা কিছু কিছু প্রবলেম পাচ্ছি, এবং যত দিন বাড়বে দি প্রবলেম উইল ইনক্রিজ। কারণ ধরে রাখুন কেউ যদি 20 বছর ধরে এরকম ইউজ করে, ইজ বাউন্ড টু গেট। এই প্রবলেমটা শুরু হয়, ধরুন যে কোনো শোনার প্রবলেম যখন শুরু হয় তখন দেখবেন যেগুলো আমরা প্রোগ্রেসিভ বলি, যে যদি আমি বলি যে আপনি সকালে
বাড়িতে ব্রেকফাস্ট করে গাড়িতে করে এসেছেন, আপনি শুনছেন যে আপনি সকালে এসেছেন করে একটা ওয়ার্ড মিসিং হয়ে যাচ্ছে, তখন আপনার ব্রেন ভাবছে যে কোন ওয়ার্ডটা মিসিং হলো, আপনি নেক্সট সেন্টেন্স বলে বেরিয়ে যাচ্ছেন, আমি আপনাকে ফলো করতে পারছি না। দ্যাট ইজ দি স্টার্টিং অফ দি প্রবলেম। যে কোনো হিয়ারিং লস যদি প্রোগ্রেসিভ হয়, মানে আস্তে আস্তে শুরু হয়, তাহলে এটা এরকম ভাবে হয়। আরেক টাইপের হিয়ারিং লস হয় যেটাকে বলা হয় সাডেন সেন্সরি হিয়ারিং লস। অবশ্য সেটা হেডফোন শোনার কজ নয়, এবং হিয়ারিং লসের অনেক কজই হতে পারে। সেটার কজ হয় ম্যাক্সিমাম ভাইরাল, ম্যাক্সিমাম কেসে ভাইরাল হয়। যে আপনি হট করে সকালে উঠলেন, সাডেন সেন্সরি হিয়ারিং লস, আমি ইনফেকশনের জন্য কিছু বলিনি, সেন্সরি মানে আপনার নার্ভের প্রবলেম। আপনি হট করে সকালে উঠলেন, দেখলেন কানে কিছু শুনতে পাচ্ছেন না, হট করে কথা বলতে বলতে ফোনটা নিলেন, দেখলেন অফ, কান অফ, কিছু শুনতে পাচ্ছেন না। এটাকে বলা হয় হচ্ছে সাডেন সেন্সরি হিয়ারিং লস। সাডেন মানে তৎক্ষণাৎ, সেন্সরি মানে নার্ভের প্রবলেম, হিয়ারিং লস। এতে ট্রিটমেন্ট চালু করতে হয় উইদিন 24 আওয়ার্স। যদি উইদিন 24 আওয়ার্স ট্রিটমেন্ট চালু করা যায়, তাহলে অলমোস্ট 70 থেকে 80% রিকভারি হয়ে যায়। বাট মোর দেন 24 আওয়ার্স হয়ে গেলে রিকভারি চান্সেস কিন্তু অনেক কমে যায়। সেই ক্ষেত্রে কিছু মেডিসিনস আছে, কানের মধ্যে একটা ছোট্ট ইনজেকশনও লাগে, এরকম ধরনের কিছু ট্রিটমেন্ট আছে যেটা সাডেন সেন্সরি হিয়ারিং লসে। কেন আমি এই কথাটা বললাম, কারণ অনেক সময় কি হয় কি পেশেন্টদের ডিসিশন নিতে নিতে তার গোল্ডেন আওয়ারটা চলে যায়। দ্যাটস ওয়াই দি অ্যাওয়ারনেস অফ দি সাডেন সেন্সরি হিয়ারিং লস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাডেন সেন্সরি জেনারেলি দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে আপনার নর্মাল সর্দি কাশি হয়েছে, কানের মধ্যে ইনফেকশন হয়েছে, কানের মধ্যে পাস জমে গেছে, কানের পর্দার পেছনে সিক্রেশন জমে গেছে, আপনি শুনতে পাচ্ছেন না, সেটা সাডেন হিয়ারিং লস হতে পারে। বাট সেটা সেন্সরি না, সেটা কন্ডাক্টিভ হিয়ারিং লস। সাউন্ডটা কন্ডাকশন হতে পারছে না, কানে পর্দার পেছনে ইনফেকশন জমে গেছে বলে সাউন্ডটা, পর্দাটা হিলতে পারছে না, কন্ডাকশন হতে পারছে না। আরে আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে সাডেন সেন্সরি হিয়ারিং লস। সাডেন সেন্সরি হিয়ারিং লস মানে যে নার্ভটা ককলিয়া থেকে ব্রেন অবধি যাচ্ছে, বা ককলিয়ার মধ্যে যেই ছোট ছোট প্রোটিনস গুলো আছে, বা ককলিয়া টাইপ অ্যাজ এ হোল, ওইখানে যদি কোনো হট করে প্রবলেম শুরু হয়, দ্যাট ইজ কল্ড সাডেন সেন্সরি হিয়ারিং। সেন্সরি পার্ট, ইনার ইয়ারের প্রবলেম। এই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিন্তু খুব জলদি শুরু করতে, উইদিন 24 আওয়ার্স। সো এইটা আপনারা অবশ্যই জেনে রাখুন যে সাডেন সেন্সরি হিয়ারিং লসটা। আচ্ছা, হেডফোন তো দু রকমের, একটা কর্ড, একটা উইদাউট কর্ড। তো মানে আপনি এটা বলছেন ব্লুটুথ থাকে, আর একটা হচ্ছে ওয়্যার দেওয়া থাকে। তো এটার কি মানে যে ব্লুটুথ, তো ধরুন ব্রেনে এফেক্ট পড়ে ব্লুটুথ? দেখুন, ব্লুটুথ ব্রেনে এফেক্ট পড়ে কি পড়ে না সেটা নিয়ে আই থিঙ্ক মানে maybe we need little more time to come to a conclusion. বাট আমার পার্ট যেটা, হিয়ারিং এর ক্ষেত্রে দুই ধরনের হেডফোন হয়, একটা হচ্ছে এয়ারবাড টাইপ আর একটা বড় হেডফোন। বড় হেডফোন ইজ কম্পারেটিভলি লিটল বেটার। যেগুলো বড় হেডফোন আমরা পড়ি, পুরো কানটা ঢাকা, লিটল বেটার কম্পারেটিভলি। বাট এয়ারবাড ইজ নট এট অল গুড, বিকজ এয়ারবাডে অনেক রকম প্রবলেম। এয়ারবাড মিনস আমাদের একটা অভ্যাস আছে যে যত জোর করে বাডটা ঢোকাবো তত নয়েজটা বেশি কনসোলেশন হবে, তত আমি বেটার শুনতে পাবো। জোর করে ঢোকা থেকে একটা হিয়ারিং রিলেটেড প্রবলেম তো হয় লং টার্ম এয়ারবাড শুনলে। আরেকটা প্রবলেম যেটা হয়, কানের মধ্যে যে কার্টিলেজিনাস পার্ট থাকে বা কানের মধ্যে যে চামড়াটা থাকে এয়ার কানালে, সেই চামড়াটাকেও আমরা ইনজিওর করে ফেলি এবং সেখান থেকে ইনফেকশন হতে থাকে। ম্যাক্সিমাম এটা হয় এজেড পেশেন্টদের ক্ষেত্রে। অনেক সময় কি হয় যে ধরে রাখুন এয়ার বাডের কারণে কানের যে ওয়্যাক্স থাকে সেই ওয়্যাক্সও পুশ হয়ে যায়, আমরা দেখেছি ভেতরের দিকে। এত জোরে কানের এয়ারবাড পুশ করেছে হেডফোন যে ওয়্যাক্সকে পর্যন্ত পুশ করে দিয়েছে। আবার এরকমও হয়, ধরে রাখুন যে আপনার কানে ইনফেকশন আছে, আমি আপনার বাডটা
আমি ইউজ করলাম, সো ইনফেকশনটা আমার কানেও চলে এসছে, যদি কানের চামড়ার মধ্যে ইনফেকশন থাকে। স্বাভাবিক। সো ওই জন্য যদি হেডফোন শুনতেই হয়, আই উড সাজেস্ট ইয়ারবাড এর থেকে, দেখুন নর্মাল স্মল অ্যামাউন্ট অফ অর ঠিকঠাক ভলিউমে ইটস ওকে, প্লাস এটা লিমিটেড টাইম, লিমিটেড টাইম ইটস ওকে। বড় হেডফোন গুলো শোনাটা লিটল বেটার। আচ্ছা, অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের হুম। কানে পুজ হয়, হুম। ব্যথা হয়, হুম। তো এক্ষেত্রে দেখা যায় ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। হুম। সেক্ষেত্রে ওনাদের কি করা উচিত? দেখুন, ডায়াবেটিস পেশেন্ট যারা আনকন্ট্রোল ডায়াবেটিস, আমি একটা জিনিস এখানে হাইলাইট করতে চাইবো, এই জিনিসটা সম্বন্ধে অ্যাওয়ারনেস থাকা উচিত। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস এবং তাদের কানের মধ্যে ইনফেকশন হচ্ছে, 2 মাস 3 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, ওষুধ নিয়েও ঠিক হচ্ছে না, আইভি অ্যান্টিবায়োটিক নিয়েও অনেক সময় রেসপন্স করছে না, সেই ক্ষেত্রে একটা ডিজিজ হয়, এটাকে বলা হচ্ছে ম্যালিগন্যান্ট ওটাইটিস এক্সটার্না। ওটাইটিস মিন্স কান, এক্সটার্না মিন্স কানের বাইরে, বাট এটা কিন্তু কানের বাইরেই খালি ইনফেকশনটা থাকে না, এটা কানের ভেতরে স্কালবেস অবধি চলে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার হয়। এবং অনেক ক্ষেত্রে এইগুলো স্কাল বেস, মানে এটা ধরে রাখুন স্কাল যে ব্রেনটাকে ধরে রেখেছে, আর এইখান দিয়ে সব নার্ভ আর্টারি সব এগুলো ঝুলে আছে। তো এই যে বেসটা, স্কালের যে বেসটা, এটাকে বলা হচ্ছে স্কাল বেস। সো ইনফেকশনগুলো স্কাল বেসে পর্যন্ত চলে যায়, তখন সেই ইনফেকশনগুলোকে স্কাল বেস থেকে বার করতে হয়। সো ওই জন্য যদি এরকম ধরনের জিনিস হয় কে, বা ধরুন ডাক্তারবাবুরা ডায়াগনোস করে দিয়েছে অলরেডি কে ইট ইজ এ ম্যালিগন্যান্ট ওটাইটিস এক্সটার্না, সো তার কিন্তু ট্রিটমেন্ট খুব জলদি করানো উচিত। স্কাল বেস এমন একটা এরিয়া যেখানে আমাদের বডির মধ্যে খুব কমপ্লিকেটেড একটা এরিয়া, যেখানে নার্ভ আর্টারিগুলো সব বেরিয়ে আসছে। এখানে কোনো ইনফেকশন বলুন, টিউমার বলুন, বা যাই কিছু যদি কিছু হয়, এগুলো নার্ভ আর্টারিগুলোকে না জড়িয়ে যায় চারদিকে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি নার্ভ আর্টারি ইজ ইম্পর্টেন্ট। এই ম্যালিগন্যান্ট ওটাইটিস এক্সটার্নার ক্ষেত্রেই অনেক সময় এমনি হয়, যেগুলো আমরা দেখেছি আমাদের ক্রেনিয়াল নার্ভ হয়, সেই ক্রেনিয়াল নার্ভ 7 to 12 নার্ভ, ফেসিয়াল নার্ভ মানে যে মুখকে সাপ্লাই করে, সেখান থেকে তারপরে কানে শোনার নার্ভ, ব্যালেন্সিং এর নার্ভ, খাওয়া দাওয়াটা কন্ট্রোল করে তার নার্ভ, কথা বলার নার্ভ, সবগুলোকে এফেক্ট করে। সো স্কাল বেসে যদি কোনো ইনফেকশন বা যদি কোনো ডিজিজ হয়, ইটস অ্যাকচুয়ালি খুব জলদি তার ট্রিটমেন্ট করা উচিত ডেফিনেটলি। এবং এই স্কাল বেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে খুব সূক্ষ্মভাবে এর ট্রিটমেন্ট বা এর সার্জারি বলুন করতে হয়, এবং টাইম টেকিং হয়। ন্যাচারালি আপনি বুঝতে পারছেন যেই জায়গাটার মধ্যে এতগুলো নার্ভ আর্টারি, এতগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, তো ইটস জেনারেলি ভেরি টাইম টেকিং। সো স্কাল বেস দুই ধরনের হয়, একটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিরিয়ার স্কাল বেস, একটাকে বলা হয় ল্যাটারাল স্কাল বেস। ম্যালিগন্যান্ট ওটাইটিস এক্সটার্না জেনারেলি ল্যাটারালিটিস। অ্যান্টিরিয়ার স্কাল বেস মানে যেটা আমরা নোজ দিয়ে অ্যাপ্রোচ করি স্কাল বেসটাকে, ল্যাটারাল মানে যেটা কান দিয়ে অ্যাপ্রোচ করি, ল্যাটারাল স্কাল বেস। সো যেটা ম্যালিগন্যান্ট ওটাইটিস এক্সটার্না ইজ কাম আন্ডার, বা স্কাল বেস অস্টিওমালাইটিস যেটা আমরা বলি, ইটস কাম আন্ডার ল্যাটারাল স্কাল বেস। এবং আরেকটা জিনিস আমি বলবো স্কাল বেসের ক্ষেত্রে, যেটা স্কাল বেসের, তো এরকম অনেকে শুনে রাখবেন, যেটা স্কাল বেস প্যারাগ্যাংলিওমা বলে, বা স্কাল বেসের গ্লোমাস টিউমার বলা হয়, বা স্কাল বেসের যদি কোনো টেম্পোরাল বা স্কাল বেসের কার্সিনোমা বলা হয়, সেইগুলো কিন্তু আজকের দিনে 100% রিমুভ করা সম্ভব। এবং রিমুভাল হচ্ছে বেস্ট ওয়ে। যদি রিমুভ না করা যায় তখন তার অল্টারনেটিভ পদ্ধতিতে যাওয়া উচিত, বা যদি রিমুভ করে যাওয়া যায় সেটা বেস্ট ওয়ে টু ডু। তো আজকে আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো অ্যাজ এ ডক্টর আপনাকে একটা কোশ্চেন করতে আমার খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে ডাক্তারির বাইরে আপনি আর কি কি করতে ভালোবাসেন? ডাক্তারির বাইরে
দেখুন ডাক্তারিটা তো খালি ডাক্তারি নয়, লটস অফ ওয়ার্ক থাকে এতে। আমাদের ওপিডি, সার্জারিজ, পেশেন্টের সাথে কথা বলা, ইভেন পেশেন্টের সাথে টাইম স্পেন্ড করা, তারপরে ধরে রাখুন আপনি যখন পেশেন্টকে অপারেট করলেন, তার পোস্ট অপ রাউন্ডস, সো মেনি থিংস আর দেয়ার। বেসিক্যালি আই লাভ মাই ওয়ার্ক, সো আই ডোন্ট ফিল দ্যাট ইটস আ বার্ডেন অর ইজ সামথিং যে আমি কোনো কাজ করছি বলে। সো দ্যাটস ওয়াই আই কুড ডু ওয়ার্ক। আই থিঙ্ক আমার রোজ 14-16 আওয়ার্স ওয়ার্ক করতে কোনো অসুবিধা হয় না, বিকজ আমি যদি কাজ না করি এটা, তাহলে কি করবো? আমি গিয়ে কোনো নেটফ্লিক্স মুভি দেখবো, আর আইদার আমি কোনো চিল করবো, তো ঠিক আছে, ইটস ফাইন। বাট ইয়েস, এর বাইরে আই লাভ ট্রাভেল। ট্রাভেল করতে, আমি একজন বাঙালি, তো বাঙালিরা জানেন আমরা ট্রাভেল করতে খুব ভালোবাসি। অ্যান্ড ওয়ান থিং, ট্রাভেল করলে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অনেক কিছু শেখা যায়। If you travel different area of the different birds, you'll learn so many things, and it can change your life also. And besides that, I love to act. কলেজ লাইফে অনেক অ্যাক্টিং করতাম, তারপরে এখন আর হয়ে ওঠেনি। আর ধরুন অ্যাজ এ ইএনটি স্পেশালিস্ট, আমাদের যারা পডকাস্ট শ্রোতা, তাদেরকে কি কোনো ফুড হ্যাবিট তৈরি করা উচিত, বা কী ধরনের ফুড আপনি সাজেস্ট করবেন যাতে আমাদের এই যে তিনটে ইম্পর্টেন্ট পার্ট আমাদের শরীরের, নাক, কান, গলা, এটা বেটার থাকতে পারে? বা কারণ আপনার সাথে এতক্ষণ আমি ডিসকাস করে যেটা আমি বুঝতে পারলাম যে আপনার সাথে আলোচনায়, সেটা হচ্ছে এটা একটা হচ্ছে খুব ভাইটাল পার্ট। মানে আমাদের যদি এই সিস্টেমটা কোনোভাবে বিগড়ে যায়, তো আমাদের হোল বডিটাই আমাদের বিগড়ে যাবে। রাইট, বিকজ ইট ইজ দি এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, এটাকে ঠিক রাখার জন্য আমাদের কি কোনো ফুড হ্যাবিট চেঞ্জ করা উচিত, বা কী ধরনের ফুড খাওয়া আমাদের উচিত? দেখুন, একটা ভেরি সিম্পল থিং, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার ঠান্ডা কেন লাগে, ঠান্ডা কেন লাগে মিনস কোনো একটা জিনিসকে ছুলেন, আপনার ঠান্ডা কেন লাগছে? বিকজ আপনার শরীর থেকে টেম্পারেচারটা সেই ঠান্ডা জিনিসটার মধ্যে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইউ ফিল কোল্ড। কোনো জিনিসকে গরম কেন লাগছে? বিকজ টেম্পারেচারটা আমাদের শরীরের মধ্যে আসছে। সো ঠিক তেমনিভাবে আপনি যদি খুব চিল্ড কোনো জিনিস খান, অবভিয়াসলি সেই টেম্পারেচারের আদান প্রদানটা খুব বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইউ উইল হ্যাভ দি প্রবলেম। বা খুব গরম যদি কিছু খান, সেই ক্ষেত্রে ইউ উইল হ্যাভ দিস। সো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে যাদের খুব, অনেকে আমার কাছে আসে আর বরফ চিবিয়ে খায়, হ্যাঁ, দে হ্যাভ এ হ্যাবিট, মানে তারা বরফ চিবিয়ে খায়। আপনি যদি আইসক্রিমও খান, তাহলে খুব চিল্ড না খেয়ে একটু আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে তারপরে ইটস ফাইন। ঠান্ডা জল যদি খান খেতে পারেন, বাট খুব চিল্ড যেন না হয়। অনেকের আবার গরম খাওয়া অভ্যেস থাকে, শীতকালের দিনে এমন গরম খান যে জিভ পুড়ে যায়, ঠোঁট পুড়ে যায়। দেখবেন অনেক সময় গরম চা খেতে খেতে ঠোঁটের নিচে সাদা 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 হয়ে যায়। তো ওইগুলো আবার ফাইব্রোসিস হয়ে হিল হয়, দ্যাট ইজ অলসো নট গুড। সো আমি যেটা বলবো অ্যাজ এ ইএনটি পার্সপেক্টিভ, খুব ঠান্ডা বা খুব গরম, এই দুটো জিনিসকে অ্যাভয়েড করা উচিত। বেস্ট থিং ইজ দ্যাট ইন ইউর বডি টেম্পারেচারের থেকে একটু উপরে কিংবা একটু নিচে, দ্যাট ইজ দ্য বেস্ট। আপনি কি আইসক্রিম খেতে ভালোবাসেন? আইসক্রিম অ্যাভয়েড করেন? দেখুন, আইসক্রিম খেতে ভালোবাসে না এরকম কে আছে? এভরিওয়ান, হ্যাঁ, আইসক্রিম খেতে নিশ্চয়ই ভালোবাসি, এবং সব থেকে বেশি ভালোবাসি যে ওই আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, ওই আমাদের গাড়ি নিয়ে যেত কাজু আইসক্রিম, লাল, হ্যাঁ, এখনো যদি ওরকম আইসক্রিম যদি পাই আমি নিশ্চয়ই খাই, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডক্টর অমিতাভ রায়। আপনি যে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে একটা টাইম বার করে আমাদের এই পডকাস্টে এসেছেন, আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। প্লাস আপনি যে এত সুন্দর সুন্দর বিষয়ে ডিসকাস করলেন, এটা আমার মনে হয় আমাদের যত শ্রোতা আছেন তাদের খুবই উপকার হবে। তো থ্যাংক ইউ সো মাচ।